আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা তো জানেনই, এক্সিস মেডিকেল স্কুল আপনাদের জন্য প্রতিনিয়তই বিভিন্ন ধরনের লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। আপনাদের প্রফেশনাল পরীক্ষার এক ধাপ যেন এগিয়ে থাকতে পারেন আপনারা, তা বিবেচনা করেই কিন্তু আপনাদের জন্য এই লাইভ সেশন গুলো আয়োজন করা হচ্ছে। আজকে এই ধারাবাহিকতা থেকে আমরা নিয়ে এসেছি আরো একটি সেশন। আপনারা জানেনই আমাদের এক্সিস মেডিকেল স্কুল গ্রুপ থেকে প্রায় 1300+ ভিডিও রেকর্ড করা হয়েছে। আপনারা যারা ভিডিওগুলো মিস করেছেন প্রত্যেকে আমাদের এক্সিস মেডিকেল স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিওই দেখতে পাবেন। আজকে আমরা শুরু করেছিলাম বায়োকেমিস্ট্রি ভাইভা সেশন নামে একটি সেশন, যেটা কিনা একটা সেশন হয়ে গিয়েছে। টপিক ছিল বায়োমলিকিউলস অ্যান্ড বায়োফিজিক্স। আজকে সেটির পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি। আপনাদের সাথে পুরো সেশন জুড়ে থাকবো আমি, আপনাদের হোস্ট শামিমা জাহিদ প্রীতি। অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বিডিএস প্রথম বর্ষে। আজকে আমাদের সাথে গেস্ট আছেন লাস্ট বারের মতোই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর বজলুল করিম চৌধুরী স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো? জি স্যার, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা যারা শুনছেন এবং দেখছেন আপনারাও ভালো আছেন। আজকে আমাদের সাথে এই লাইভ সেশনটিতে আমরা স্যারকে পেয়ে অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত। আপনারা নিশ্চয়ই অনেক আনন্দিত এবং খুশি। তাই কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত। কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। আর এখন কমেন্ট সেকশনে আপনারা যে যে মেডিকেল কলেজ থেকে সংযুক্ত হয়েছেন, মেডিকেল কলেজ নেম এবং সেশন লিখে ফেলবেন, সাথে আপনার প্রিয় বন্ধুদেরকে মেনশন করবেন এবং শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। তার থেকে অনুমতি পেলে আমরা মূল পর্বে যেতে পারবো। তা আমরা কি মূল পর্বে যাব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আজকে আমাদের থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের টপিক ছিল বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলস পার্ট 2। লাস্ট ক্লাসে স্যার আমাদেরকে অনেক টিপস এন্ড ট্রিক্স বুঝিয়েছিলেন। সেখানে স্যার আমাদেরকে ভাইভা নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যেটা হচ্ছে এসওই। এসওই এর ফুল মিনিংসটা হচ্ছে স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন। আমরা অনেক ভালো ধারণা পেয়েছিলাম স্যার থেকে। আজকে স্যার আমাদেরকে বলেছিলেন একটা রিপিট সেশন নিবে। তাহলে আর কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাই। স্যার, আমরা প্রথমেই আজকে সলিউশন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, তা আপনি কি একটু বলবেন? হ্যাঁ, শুভকামনা সবার জন্য। আমি গত ক্লাসে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনেক কথাবার্তা বলেছি, যে জন্য আমাদের মূল সেশন একটু আমরা পিছিয়ে ছিলাম গত ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব একটু এগিয়ে যেতে যত দ্রুত সম্ভব। তো সলিউশনের ব্যাপারে যে কথাটা আসে, সলিউশন, হোয়াট ইজ সলিউশন, আমি গতদিন একটু বলেছিলাম যে সলিউশনের আমি ওরকম ভাবে ডেফিনেশনে যাব না। ডেফিনেশন তোমরা জানো, ভালো করেই জানো, তোমরা বইয়েও পড়ে নিতে পারবা। হ্যাঁ, সলিউশন হচ্ছে সেই একটা মিক্সচার যেটা নাকি হোমোজেনাসলি থাকবে, সম্পূর্ণ কনসেন্ট্রেশনের মধ্যে, একই কনসেন্ট্রেশন থাকবে সম্পূর্ণ সাবস্টেন্সের মধ্যে। হ্যাঁ, এবং তার একটা ফর্মে আমরা দেখতে পারবো। That means it is the definition homogeneous mixture of two or more substances consisting a single phase. একটা ফেজে আমরা তাকে দেখতে পারবো। তো সেরকম একটা মিক্সচারকে আমরা বলবো সলিউশন। তো আমরা গতদিন স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে ওই পর্যন্ত কিন্তু আমরা আলোচনায় করেছিলাম আমার মনে হয়। তো এখানে আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড সলিউশনের একটু এক্সাম্পল দেই। যেমন আমরা বলি মোলার সলিউশন, অসমোলার সলিউশন, মোলাল সলিউশন, এই সমস্ত নানা ধরনের সলিউশন। এখন সেই কথাটা বলতে গেলে মুখস্থ অনেক কিছুই তোমরা স্টুডেন্টরা বলে থাকো যে হোয়াট ইজ মোলার সলিউশন, খুব ভালোভাবে তোমরা মুখস্থ বলে দিবে যে সলিউশন হুইচ কন্টেন্টস 1 মোল সাবস্টেন্স ইন 1 লিটার অফ সলিউশন, এরকম ভাবে তোমরা বলে দিবে। কিন্তু পরবর্তীতে কোশ্চেনটা যখনই আসে
যে তুমি হোয়াট ডু মিন বাই মোল, 1 মোল। সমস্যা কিন্তু তখনই হয়ে যায়। হ্যাঁ, এবং আমরা আরেকটু যে গভীরে বোঝার জন্য জিজ্ঞেস করি যে 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল গ্লুকোজ কি সমান? তখনই কিন্তু ভেজালটা হয়ে যায় যে 1 মোল হাইড্রোজেন আর 1 মোল গ্লুকোজ সমান কিনা, হয় না এরকম? যে 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল গ্লুকোজ। হ্যাঁ, আমরা মোল কাকে বলি? তাহলে এইটুকু শুধু জানলে পরে আমরা এরপরে আর সলিউশন, মোলার সলিউশন সম্বন্ধে অত বেশি আমাদের জানা দরকার লাগবে না। মোল হচ্ছে একটা মলিকুলের যে ওয়েট, হ্যাঁ, মলিকুলার ওয়েটকে আমরা যদি এক্সপ্রেস করি গ্রামে, তাহলে সেটাকেই বলবো আমরা মোল। যেমন মনে করো হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত? 1। হ্যাঁ, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 1। তাহলে আমরা এটার সাথে ডান পাশে শুধু একটা গ্রাম লাগিয়ে দিব। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মিন্স 1 মোল হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1 মোল। আবার এই যে আমরা খুব কমন একটা এক্সাম্পল দেই গ্লুকোজের। গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 180। তাহলে এর গ্লুকোজের 1 মোল গ্লুকোজ হবে 180 গ্রাম গ্লুকোজ ইজ ইকুয়াল টু 1 মোল গ্লুকোজ। তাহলে 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ। আবার 1 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল হাইড্রোজেন। তাহলে পার্থক্যটা দেখো যে 180 গ্রামে হচ্ছে গ্লুকোজে 1 মোল, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রামে হচ্ছে 1 মোল। সুতরাং এইখানেই হচ্ছে ভেরিয়েশনটা। মলিকুলার ওয়েটকে আমরা যখন গ্রামে প্রকাশ করে সেটাকে এক্সপ্রেস করব, সেটা হবে মোল। তো সুতরাং 1 লিটার সলিউশনের মধ্যে যদি 180 গ্রাম হাইড্রোজেন ডিজলভ থাকে, তাহলে আমরা 180 গ্রাম গ্লুকোজ ডিজলভ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো গ্লুকোজের মোলার সলিউশন। আবার 1 লিটার সলিউশনের ভিতরে যদি 1 গ্রাম হাইড্রোজেন ডিজলভ থাকে, সেটাকে আমরা বলবো হাইড্রোজেনের মোলার সলিউশন। এখানে আবার একটা দেখার বিষয় আছে, একটা বোঝার বিষয় আছে। অনেক সময় সাথে সাথে কিন্তু আমরা এক্সামিনাররা কোশ্চেন করে, তাহলে বলো তো দেখি মোলাল সলিউশন কি জিনিস? মোলার সলিউশন তো বললে, মোলাল সলিউশন কি? এগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন। যখন মানে কোনো কিছুই হচ্ছে না তখন এগুলা দিয়ে উতরানোর চেষ্টা করা হয় স্টুডেন্টদেরকে, যে স্যার মোলাল সলিউশন, এটাও যদি না বুঝে মোলার সলিউশন এবং মোলাল সলিউশন, তখন কিন্তু সমস্যা। তাহলে মোলাল সলিউশন কি জিনিস? হ্যাঁ, যে 1 মোল সাবস্টেন্স ডিজলভড ইন 1 কেজি সলভেন্ট। এখানে কিন্তু পার্থক্য। 1 কেজি সলভেন্টের মধ্যে যদি 1 মোল সাবস্টেন্স ডিজলভ থাকে, দেন ইট ইজ কল্ড মোলাল সলিউশন। আর মোলার সলিউশন হচ্ছে 1 লিটার সলিউশনের মধ্যে, টোটাল সলিউশনের মধ্যে যদি 1 মোল সাবস্টেন্স ডিজলভ থাকে, তখন সেটা হবে মোলার সলিউশন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোলার এন্ড মোলাল। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল করলে বাকিগুলা তোমরা একটু করে নিবা, কারণ ওগুলা তোমরা জানো, কিন্তু পার্থক্য সমস্যা হয় এই সমস্ত জায়গায়। স্যাররাও খুব ফাঁক ফোকর খুঁজে বের করে আর কি, যে এই জায়গাগুলাতে দেখি কতটুকু সে আসলে জানে না মুখস্থ করছে। এরকম কিছু বিষয় থাকে মোলার এবং মোলালের ক্ষেত্রে সলিউশনের। আর আমার মনে হয় সলিউশনের ক্ষেত্রে আর বেশি কিছু বলার এই মুহূর্তে দরকার নাই। অসমোলার ক্ষেত্রে একটু কথা আছে। অসমোলার সলিউশন আমরা অনেক সময় বলি, যে 1 অসমোল সলভেন্ট, 1 অসমোল সাবস্টেন্স ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। এখানে কিন্তু অসমোলের যে বিষয়টা, এটা একটু বোঝার ব্যাপার আছে। অসমোল কি জিনিস? যে সেই পরিমাণে পার্টিকেল যা নাকি 1 অসমোটিক প্রেসার এক্সার্ট করে। তাহলে 1 অসমোটিক প্রেসার কতটুকু, এটাকে আমরা ওইভাবে বলি 22.4 হাইড্রোস্ট্যাটিক প্রেসার। 22.4 হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি হয়, তাহলে সেটা হচ্ছে 1 অসমোল প্রেসার। আর এটাকে যদি আমরা মিলিমিটার অফ মার্কারিতে এক্সপ্রেস করি, তাহলে সেটা যদি হয় 22.4 × 760 মিলিমিটার অফ মার্কারি। তার মানে 1 হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। সেইখানে যদি আমরা তাকে মাল্টিপ্লাই করি 760 দিয়ে, তাহলে যে প্রেসারটা হবে সেটা হলো অসমোল।
তাহলে হ্যাঁ অসমোলার সলিউশন আমরা বলবো 1 osmol solute dissolved in 1 liter of solution। তাহলে 1 osmol কতটুকু? 1 osmol means হচ্ছে সেই পরিমাণে সলিউট which exerts 22.4 hydrostatic pressure। আবার সেটাকে যদি আমরা মিলিমিটার অফ মার্গারিতে এক্সপ্রেস করি তাহলে আমরা তাকে মাল্টিপ্লাই করব 760 মিলিমিটার অফ মার্গারি। আরো অনেক কথা আছে, ওগুলা এই মুহূর্তে দরকার নাই, এইটুকুই তোমরা বলো। এখানে আবার মেল্টিং পয়েন্ট ডিপ্রেশনের কিছু বিষয় আছে। হ্যাঁ, এইগুলা আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, দরকার নাই। হ্যাঁ, সলিউশনে টনিসিটি একটা টার্ম আছে, আমরা যখন সলিউশন পড়তে যাই। হ্যাঁ। স্যার টনিসিটি কি একটু বুঝিয়ে বলবেন? টনিসিটি এটা হচ্ছে তোমার কোনো একটা কিছুর সাথে আমরা যখন কম্পেয়ার করি, আমাদের কম্পেয়ার করবার জায়গা কোথায়? আমাদের কম্পেয়ার করবার জায়গা হচ্ছে প্লাজমার সাথে। তাহলে আমরা সেই টনিসিটি বলতে ওইটাকেই বলবো যখন কোনো একটা সলিউশনের যে কি বলে কনসেন্ট্রেশন, সেটা যদি প্লাজমার কনসেন্ট্রেশনের সমান হয়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি মানে অসমোটিক প্রেসার কনসেন্ট্রেশন। দ্যাট মিনস এখানে অসমোটিক প্রেসার, যে প্লাজমার যে অসমোটিক প্রেসার, সেই প্লাজমার অসমোটিক প্রেসারের সমান যদি হয় কোনো একটা সলিউশন, সেই পরিমাণে প্রেসার যদি এক্সার্ট করে, দেন ইট ইজ আইসোটনিক। তার মানে আমরা যখন প্লাজমার সাথে কম্পেয়ার করি তখন আমরা বলি টনিসিটি অফ দ্যাট সলিউশন। হ্যাঁ, সেইভাবে আমরা বলি টনিসিটি হাইপোটনিক। মানে কি, প্লাজমার যে টনিসিটি তার চেয়ে কম। প্লাজমার টনিসিটি কত? 280 to 300 মিলি অসমোল পার লিটার। প্লাজমার টনিসিটি 280 to 300 মিলি অসমোল। তাহলে 280 to 300 মিলি অসমোল এর ভিতরে যে সলিউশন গুলা অসমোটিক প্রেসার এক্সার্ট করে তাকে আমরা বলবো আইসোটনিক। তার কম গুলা হাইপোটনিক, বেশি যদি এক্সার্ট করে তাকে বলবো আমরা হাইপারটনিক। তাহলে এটা আমরা আমাদের ক্ষেত্রে প্লাজমার সাথে কম্পেয়ার করে এটা বলি। স্যার আমরা যখন সলিউশন পড়তে যাই, আমরা কলয়েড এবং ক্রিস্টালয়েড সম্পর্কে অনেক পড়ি। স্যার এগুলোর ইম্পর্টেন্সটা কেমন? ডিফারেন্স কি খুব ইম্পর্টেন্ট এগুলোর? কলয়েড ক্রিস্টালয়েড এর মধ্যে ডিফারেন্স? আচ্ছা, থ্যাংক ইউ। কলয়েড এবং ক্রিস্টালয়েড এই বিষয়গুলো নিয়েও খুব মজার পরীক্ষার সময় খুব মজার অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয় কলয়েড এবং ক্রিস্টালয়েড নিয়ে। হ্যাঁ, একটা স্টুডেন্টের মনে করো আসলো যে কলয়েড, হোয়াট ইজ কলয়েড? হ্যাঁ, ডেফিনেশন খুব মুখস্থ করে দিল, কলয়েডস আর লার্জ মলিকুলার ওয়েট সাবস্টেন্স। এরকম যে লার্জ মলিকুলার ওয়েট সাবস্টেন্স যখনই বলা হয়, তো আচ্ছা লার্জ মলিকুলার ওয়েট সেই সাইজটা কত? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মোর দেন 1 মাইক্রোমিটার, মিলি মাইক্রন। হ্যাঁ, এর চেয়ে বেশি যদি হয়, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে 1 মিলি মাইক্রনের বেশি যে পার্টিকেল গুলা, ওগুলা তো সবই কলয়েড, তাই না? জি স্যার। তাহলে তুমি বসা আছো, তুমি একটা কলয়েড, তুমি তো 1 মিলি মাইক্রনের চেয়ে বেশি। আমি একটা কলয়েড, হাতিও একটা কলয়েড। তখন কিন্তু স্টুডেন্ট একটু ভেজালে পড়ে যায়, তখন কিন্তু মাথা, তার যে ডেফিনেশন সে বলেছিল সেই যুক্তিতে এগুলা কিন্তু সব কলয়েড হয়, তখন মাথা নেই, জি স্যার এগুলো সব কলয়েড। তাহলে সারা পৃথিবীটা একটা কলয়েড। হ্যাঁ, তাহলে আল্লাহর সৃষ্টি যা আছে সবই কলয়েড। এইভাবে কিন্তু একটা ব্যাপার চলে আসে। আমরা কিন্তু অনেক সময় কিছুটা জোকও করি পরীক্ষার হলে। তো এরকম যদি বলা হয়, ক্লিয়ার কনসেপশন না থাকলে এরকম বলার সম্ভাবনা কিন্তু চলেই আসে। হ্যাঁ, the large molecular weight substance having which cannot pass through semi-permeable membrane, এই ধরনের কথাবার্তা সব কিন্তু বলা শুরু হয়, তখন এই কথাগুলো আসে। তো সেই ক্ষেত্রে আসলে তোমাকে আরো স্পেসিফাই করতে হবে অ্যান্সারটা, যে লার্জ মলিকুলার ওয়েট সাবস্টেন্স সেগুলা কত, পার্টিকেল সাইজ, একটা লিমিটেশন থাকতে হবে। সেই লিমিটেশনটা হচ্ছে 1 থেকে 100 অথবা 200, ইভেন সব এর চেয়েও বেশি যদি বলা হয় 300 মিলিমাইক্রন অথবা মাইক্রোমিটার। হ্যাঁ, তাহলে 1 মাইক্রোমিটার থেকে 200 অথবা 300 মিলিমাইক্রন অথবা মাইক্রোমিটার সাইজের যে পার্টিকেল গুলো, সেইগুলোকে আমরা বলি কলয়েড পার্টিকেল।
এদের একটা প্রপার্টিজ থাকবে, এদেরকে দিয়ে কিন্তু সলিউশন তৈরি করা যাবে। হ্যাঁ, সেই সলিউশন গুলা হবে, সেটা কিন্তু হোমোজেনাস সলিউশন হবে না, সেটা হবে একটা হেটারোজেনাস সলিউশন। তাহলে পার্টিকেলস এগুলো সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারবে না সত্য, হ্যাঁ, কিন্তু সাইজের একটা লিমিটেশন আছে এবং এদের কিছু প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজ গুলো আমি একটু বোধহয় বলা দরকার আছে, এগুলো নিয়ে একটু কনফিউশন হয়। আর তার চেয়ে ছোট যে পার্টিকেল গুলা, স্মল মলিকুলার ওয়েট, যেগুলা সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে চলে আসতে পারে, সেগুলোকে আমরা বলি ক্রিস্টালয়েড। এখন আমাদের বডিতে ক্রিস্টালয়েড কি আছে, তখন কোশ্চেন আসে যে ক্রিস্টালয়েড কি আছে বলো তো দেখি। তখন সমস্যা সোডিয়াম, পটাশিয়াম, এগুলা কিছু কিছু কথা বলা হয়। আচ্ছা, আর তখনই একটা কোশ্চেন আসে যে আমরা যে ডাইজেশন অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্ব হওয়ার পরে ফুড পার্টিকেলস এর কোনো নিউট্রিয়েন্ট যেগুলো নাকি এনার্জি প্রডিউস করে, সেগুলা থেকে কি আমরা কোনো ক্রিস্টালয়েড সাবস্টেন্স পাই? তখন এটা ভেজাল হয়। হ্যাঁ, অবশ্যই এই যে গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলা কিন্তু ক্রিস্টালয়েড। আবার এগুলা যখন যেখান থেকে আসে, যেমন স্টার্চ থেকে আসে গ্লুকোজ, আমরা স্টার্চ খাই, স্টার্চ কিন্তু কলয়েড। হ্যাঁ, ফ্যাট কলয়েড, প্রোটিন কলয়েড। তাহলে সেই স্টার্চ, হ্যাঁ, লিপিড, ফ্যাট, প্রোটিন, এগুলা সব কলয়েড। কিন্তু এগুলা যখন ডাইজেশন হয়, ডাইজেশনের পরে যে এন্ড প্রোডাক্ট গুলা, ওগুলা ক্রিস্টালয়েড। তাহলে আমাদের বডিতে এই ক্রিস্টালয়েড গুলো থাকে। আবার কলয়েড কি কি আছে সেগুলা তো আমি বললাম। এখন কথা হচ্ছে যে কলয়েডের কিছু প্রপার্টিজ নিয়ে কিছু বিষয় আসে, যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ কলয়েডস। তাহলে প্রপার্টিজ এর ভিতরে প্রথমেই আমরা বলি কলয়েডস হচ্ছে কি ক্যারি করে, ইলেকট্রিক চার্জ ক্যারি করে এরা। হ্যাঁ, ইলেকট্রিক চার্জ থাকে, এরা চার্জ পার্টিকেল। নাম্বার 2 হচ্ছে একটা কথা আছে যে খুব মুখস্থ, যে টিন্ডাল ফিনোমিনন। স্যার 2 নম্বর হচ্ছে টিন্ডাল ফিনোমিনন। আচ্ছা বলো তো দেখি, হোয়াট ইজ টিন্ডাল ফিনোমিনন? তখনই কিন্তু ভেজাল হয়। কেউ কেউ বলে হ্যাঁ ক্লাউডি সলিউশন। আচ্ছা, তুমি কি ক্লাউডি সলিউশন দেখেছো? তখন শুরু হয় মুসরামুসরি। তো একটা ব্যাপার কি, আমি একটা এক্সাম্পল দিতে খুব পছন্দ করি, হ্যাঁ, সেটা মাথায় থাকবে। সেটা হচ্ছে যে গ্রামে তো মনে করো কারো বাড়ি, অনেকেরই বাড়ি ঘর আছে, না থাকলেও অনেকেই গিয়েছো বাড়ি গ্রামে, ওখানে টিনের ঘর থাকে অনেক। হ্যাঁ, টিনের ঘর থাকে। ওই টিনের ঘরে, টিনের চালে কোথাও না কোথাও দেখা যায় টিনের মধ্যে একটা ছিদ্র থাকে। হ্যাঁ, তো যখন সকালবেলা অথবা বিকালবেলা যখন রোদের মধ্যে, সানলাইট, সূর্যের আলোতে দেখা যায় ওই ছিদ্র দিয়ে একটা লাইটের বিম আসে, দেখা যায় মনে হয় যেন একটা টর্চ লাইটের মতো একটা ফোকাস আসে না? দেখছো? তুমি দেখছো কখনো? জি স্যার, দেখেছিলাম। আর তার মধ্যে দেখা যায় অনেকগুলো পোকার মতো কিলবিল করে। জি স্যার। দেখা যায় না? হ্যাঁ, এই অভিজ্ঞতাটা অনেকের আছে, অনেকের হয়তো নাইও। তাহলে এই যে আমরা দেখি যে একটা বিম অফ লাইট পাস করে আসতেছে, হ্যাঁ, টিনের ঘরের চালের মধ্য দিয়া ছিদ্র দিয়ে লাইট আসার কারণে, এই যে অবস্থাটা, এটা কিন্তু একটু ক্লাউডি। দেখবো আশেপাশে খুব ক্লিয়ার মনে হয়, কিন্তু ওই জায়গাটা মনে হয় খুব ক্লাউডি। তাহলে এইরকম একটা ফিনোমিনন, এটাই হচ্ছে টিন্ডাল ফিনোমিনন। আবার এই টিন্ডাল ফিনোমিননের জন্য আবার পরেরই কথাটা আসে, ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট, হ্যাঁ, যেটা কি একটা ডার্ক এন্ড ডেন্স একটা মুভমেন্ট, পার্টিকেলস গুলার ডার্ক এন্ড ডেন্স একটা মুভমেন্ট, সেটাকে বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। এই ব্রাউনিয়ান মুভমেন্ট এবং টিন্ডাল ফিনোমিনন, এই দুইটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এই যে এই আলোর ভিতরে একটা, তুমি প্রথমে দেখছো একটা বিম অফ লাইট ওই টিনের চালের মধ্যে দিয়ে, তারপরে ওই ভিতরে দেখো যে কিলবিল করতেছে কিছু কিছু জিনিস, মনে হয় যেন অনেক ময়লা আবর্জনা মনে হয় এখানে আছে। আসলে কিন্তু ওগুলাই কিন্তু কলয়েড পার্টিকেলস। হ্যাঁ, বাতাসের মধ্যে প্রচুর কলয়েড পার্টিকেলস আছে। আমরা সাইজ, কারণ আমরা তো চোখে দেখি না, তখন ওই লাইটটা পড়লে পরে তখন ওইগুলা দৃষ্টিগোচর হয়। ওইটাই হচ্ছে, হ্যাঁ, টিন্ডাল ফিনোমিনন। এবং ওইখানে দেখবা যে কিলবিল করতেছে, ওগুলা এই মুভমেন্টটা, হ্যাঁ, ডার্ক এন্ড ডেন্স, যে একটা মুভমেন্ট, এটাকেই বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। এখন এই ব্রাউনিয়ান মুভমেন্ট কেন হয়? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে এরা চার্জ পার্টিকেল, আমরা বলছি প্রথমেই,
তাহলে চার্জ পার্টিকেলস যদি হয় আইদার পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ ক্যারি করতেছে, তাহলে এই চার্জ ক্যারি করার কারণে হয় কি, যদি পজিটিভ চার্জ আরেকটা পার্টিকেলস পজিটিভ চার্জের কাছাকাছি আসে, সে তখন কি করবে, বিকর্ষণ করবে। এটা কথা আমরা বলি না, বিকর্ষণ করে, আবার অ্যাট্রাকশন করে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এরকম হলে এই সমস্ত আরো কিছু কারণ আছে, সেগুলা এখন এই মুহূর্তে ডিটেলসে যাব না। তো এই যে এই সমস্ত বিভিন্ন ইয়ের কারণে, হ্যাঁ, চার্জ পার্টিকেলস হওয়ার কারণে এটা কিন্তু এটা এই মুভমেন্ট গুলা হয়। আরো কিছু কারণও আছে। তাহলে এই মুভমেন্টটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। তাহলে টিন্ডাল ফিনোমিনন এবং ব্রাউনিয়ান মুভমেন্ট তোমরা বুঝতে পারছো তো ভালো করে? জি কারণ স্যার, এই বুঝতে পেরেছি। বিষয়গুলো কিন্তু কনফিউশন হয় পরীক্ষার হলে। এখন যতই মনে হোক যে এটা তো খুব সহজ ব্যাপার, আমরা তো পারবোই, পরীক্ষার হলে কিন্তু আসলে ওইভাবে বলা যায় না। যে দেখা যায় যে থ্রোট ব্লক হয়ে আসে, এরকম অনেক কিছু। আরেকটা কথা আসে, আমরা বলি ইমবাইবেশন। হ্যাঁ, ইমবাইবেশন। আর একটা টার্ম হচ্ছে থিক্সোট্রপি। তাহলে ইমবাইবেশন কি, পানি হোল্ড করবার যে একটা ক্ষমতা, এটাকে বলে ইমবাইবেশন। এটা তোমরা দেখবা যে ইসুপ গুলের ভুসি পানির মধ্যে যদি রাখা হয়, দেখা যায় যে এটা ফুলে গেছে, অনেক পানি হোল্ড করছে। এই ধরনের একটা এবিলিটি আছে হচ্ছে কলয়েডের। হ্যাঁ, আর এদের আরেকটা প্রপার্টি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে তারা তাদের শেপ চেঞ্জ করতে পারে, সল টু জেল, জেল টু সল। মানে জেলির মতো কোনো কোনো সময় প্রয়োজনে তারা জেলির মতো হইতে পারে, কোনো কোনো সময় প্রয়োজনে তারা সলিউশনের মতো হইতে পারে। এই 4-5টা প্রপার্টিজ এর বাইরে, হ্যাঁ, চটি বইয়ের মধ্যে বোধহয় আরো অনেক প্রপার্টিজ আছে, ওগুলা বললে কিন্তু স্যাররা খুব মাইন্ড করে যে এত প্রপার্টিজ, ওগুলা সব প্রপার্টিজ না। মূল প্রপার্টিজ যে আমি যে 4-5টা বললাম, এই 4-5টা প্রপার্টিজ যদি ভাইভাতে বলা হয়, তখনই কিন্তু স্যাররা খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, এবং যদি সেটা বলার পরে যদি এক্সপ্লেন করতে পারো, ওয়েল, স্যাররা খুব পছন্দ করে এই সমস্ত কথাবার্তাগুলো। তাহলে এই হচ্ছে তোমার কলয়েডের ব্যাপার। আর ক্রিস্টালয়েড পার্টিকেলস গুলা তো বললাম, যে যারা নাকি আরো ছোট পার্টিকেলস, ক্রিস্টালয়েড সাবস্টেন্স গুলো যে ধরনের সলিউশন তৈরি করে, দে আর ট্রু সলিউশন। বাট কলয়েড পার্টিকেলস গুলা যে সলিউশন তৈরি করে, সেগুলো হচ্ছে কলয়েডাল সলিউশন আর হেটারোজেনাস সলিউশন। হ্যাঁ, আমার মনে হয় এতেই চলবে। হ্যাঁ, আর ডিটেলসে যাই না। আচ্ছা স্যার, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে সলিউশন সম্পর্কে বুঝিয়ে বলেছেন। আশা করি যারা দেখছেন আপনাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা। আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন। আমি স্যারকে ওই কোশ্চেনটি স্যারের কাছে পৌঁছে দিব এবং স্যার চেষ্টা করবেন সেটির উত্তর দেওয়ার। আমরা যেহেতু স্যারের থেকে অনেক সুন্দর করে সলিউশন সম্পর্কে জেনে ফেলেছি, এখন স্যার এই বায়োমলিকুলস এবং বায়োফিজিক্স যখন আমরা পড়তে যাই, তখন স্যার অ্যাসিড, বেস, অ্যালকালাই এগুলো সম্পর্কে আমরা অনেক জানি। স্যার এগুলো সম্পর্কে কি একটু বলবেন, কেমন আচ্ছা, কেমন হ্যাঁ, কোশ্চেন অবশ্যই। গুলো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তার পরবর্তীতে কিছু কোশ্চেন চলে আসে যে অ্যাসিড। হ্যাঁ, হয়তোবা তোমাকে যেটা বলা হলো যে তুমি একটা কোশ্চেন টানো, তো দেখি তুমি তুমি বক্সের থেকে একটা টানলা যে অ্যাসিড। হ্যাঁ, যাই আসুক না কেন, যদি অ্যাসিড রিলেটেড কোনো কোশ্চেন আসে, অনেক জটিল জটিল কোশ্চেন অনেক সময় থাকে, তো স্যাররা যদি, বিশেষ করে আমি যদি সেটা দেখি, দেখে কিন্তু আমি সেই জটিলতাটাকে আমি ওইভাবে ইয়ে করতে চাই না। আমি তখন ওই জটিল কোশ্চেন পরে করবো, পরে আগে জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যাসিড, তুমি বলো তো দেখি। আচ্ছা, এই অ্যাসিডের কথা বললে, হ্যাঁ, তখন কি অ্যান্সারটা আসে যে অ্যাসিড হচ্ছে কে, সেই সাবস্টেন্স যারা নাকি অ্যাকুয়াস সলিউশনের মধ্যে, হ্যাঁ, স্টুডেন্টরা তখন বলে যে স্যার দোজ সাবস্টেন্স হুইচ ডোনেটস প্রোটন। হ্যাঁ, এই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই কথাটা বলে যে অ্যাসিড আর দোজ সাবস্টেন্স হুইচ ডোনেটস প্রোটন। এখানে কিন্তু অনেকেই থেমে যায়, তারপরে কেউ কেউ আরো যারা নাকি আছে তারা তো আরো বুঝাই বলে অনেকেই। এখন কথা হচ্ছে, তখনই কিন্তু একটা কোশ্চেন চলে আসে, কি প্রোটন ডোনেট কি তোমারে দেয় না আমারে দেয়? হ্যাঁ, আকাশে দেয় না পাতালে দেয়? এই টার্মটা কিন্তু তখন অনেক স্যাররা এই টার্মটা ইউজ করে যে হুইচ ডোনেটস প্রোটন, কোথায়। হ্যাঁ, তুমি যদি তেলের মধ্যে ঢালো, তাহলে কি সেটা প্রোটন ডোনেট করবে? না। এখানে একটা টার্ম অবশ্যই বলতে হবে, ইন অ্যাকুয়াস সলিউশন, পানির মধ্যে। দে ডোনেটস প্রোটন ইন অ্যাকুয়াস সলিউশন, পানির মধ্যে তারা প্রোটন ডোনেট করবে। প্রোটন মানে কি, প্রোটন কি আমরা কিন্তু বলি হাইড্রোজেন মলিকুল। হ্যাঁ, এটাকে আমরা হাইড্রোজেন মলিকুলও বলি প্রোটনকে, কিন্তু এটাই কিন্তু যে এইচ প্লাস, এটাই কিন্তু প্রোটন। তাহলে
প্রোটন পানির মধ্যে অ্যাকুয়াস সলিউশনে সে প্রোটন ডোনেট করবে। হ্যাঁ, অন্য আইসা যে তোমার কাছে যে আইসা প্রোটন দিয়ে যে নেন তোমার ত্রাণ হিসাবে প্রোটন দিলাম, এটা কিন্তু না। হ্যাঁ, তখন অনেক কথাবার্তা কিন্তু ভাই বাবুরে অনেক কথা, ছাত্ররা অনেক সময় অনেক জোকও করে কি তোমার কি প্রোটন ত্রাণ দিবে। হ্যাঁ, তখন কিন্তু যে এই কথাগুলা, হ্যাঁ, যে এটা অনেকটা জোকের মতো শোনায় আর কি, যে না ত্রাণ হিসাবে কোনো প্রোটন দেওয়া হবে না, পানির মধ্যে প্রোটন দেবে। তাহলে এখনই এই প্রসঙ্গে তখন কিন্তু অ্যাসিড রিলেটেড কোশ্চেনের ভিতরে আসে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, এগুলা মুখস্থ যারাই করে তারাই কিন্তু তখন ভেজালে পড়ে যায়। আচ্ছা বলো তো দেখি স্ট্রং অ্যাসিড তাহলে তুমি তাহলে কি বলবা? হ্যাঁ, স্ট্রং অ্যাসিড স্যার খুব যারা নাকি খুব তাড়াতাড়ি প্রোটন গুলা দিয়ে দেয় অথবা কমপ্লিটলি দেয়। হ্যাঁ, আচ্ছা কমপ্লিটলি আর কুইকলি ডোনেট প্রোটন, ওয়েল ঠিক আছে, তার মানে এরা দাতা হাতেম তাই। হ্যাঁ, তারা সবই দেয়া দেয়, কথা সত্য। হ্যাঁ, আর উইক অ্যাসিড কি, যারা নাকি প্রোটন খুব স্লোলি ডিসোসিয়েট হয়। হ্যাঁ, অথবা স্লোলি ডিসোসিয়েট হয়, অথবা কি করে ইনকমপ্লিট, পুরোপুরি তারা ডিসোসিয়েট হয় না, ডোনেট করে না। হ্যাঁ, তারা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে এই অ্যাসিড এর অপোজিট যে বিষয়টা, হ্যাঁ, অ্যাসিডকে নিউট্রাল করার জন্য যে যে সাবস্টেন্স, সেটা হচ্ছে বেস। হ্যাঁ, পানি প্রোটন প্লাস হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল ওইচ, হ্যাঁ আমরা কি বলি অনেক সময় হাইড্রোক্সিল মূলক গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, এই হাইড্রোক্সিল গ্রুপের সাথে মিলে আলটিমেটলি তৈরি হয় কি পানি। পানি হ্যাঁ হচ্ছে একটা নিউট্রাল সাবস্টেন্স। হ্যাঁ, পিএইচ হচ্ছে 7। তাহলে কি বেজ, বেজ আমরা তাহলে কাকে বলবো? হুইচ অ্যাকসেপ্ট প্রোটন অর হুইচ, আমরা উল্টা ভাবে অনেকে বলে যে হাইড্রোক্সিল হ্যাঁ গ্রুপ ডোনেট করে, কিন্তু আসলে বিষয়টা ঠিক ওরকম না। বললে পরে স্যাররা খুব একটা মাইন্ড, কিছুটা একটু ইয়ে করলেও খুব যে মাইন্ড করে তাও না। তাহলে হুইচ অ্যাকসেপ্ট প্রোটন, তাহলে কেউ কেউ প্রোটন দান করে, কেউ কেউ সেই প্রোটন গুলাকে অ্যাকসেপ্ট করে। তাহলে যারা নাকি সেই প্রোটন গুলাকে অ্যাকসেপ্ট করছে দে আর বেস। তাহলে অ্যাসিড এবং বেস একে অপরের পরিপূরক বলা যায়। হ্যাঁ, তাহলে এরকম এখানেও যে স্ট্রং বেজ, উইক বেজ এরকম আছে। হ্যাঁ, যেরকম স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড আছে। তাহলে এক্সাম্পলের ক্ষেত্রে বলা হয় যে এক্সাম্পল, অ্যাসিডের এক্সাম্পল দাও তো দেখি। তখন যে স্ট্রং অ্যাসিড কি জিনিস, এগুলা কিন্তু খুব সহজ, এগুলা সব পারে, এটা এগুলা তেমন কোনো জটিলতা আসে না। তাহলে মোটামুটি অ্যাসিডের ব্যাপারে এবং বেজের ব্যাপারে এতটুকুই আমি বলি। কিন্তু একটা জায়গায় সমস্যা হয়, পিএইচ নিয়ে একটা সমস্যা হয়। হ্যাঁ, পিএইচ, কারণ আমরা অ্যাসিড এবং বেজ এগুলা নির্ধারণ করি কি দিয়ে? পিএইচ দিয়ে। যার পিএইচ হচ্ছে 7 এর নিচে দোজ আর অ্যাসিডিক পিএইচ, আর যার পিএইচ হচ্ছে মোর দ্যান 7 দোজ আর অ্যালকালাইন পিএইচ। তাহলে এখন কোশ্চেন চলে আসে কিন্তু হোয়াট ইজ পিএইচ। হ্যাঁ, তখন একটা সবাই বলে, ম্যাক্সিমাম অ্যান্সার মুখস্থ অ্যান্সারটা ঠিকই দেয়। সেটা কি? যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন টার্মস মোলস পার লিটার। হ্যাঁ, এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম বলতে পারে, খুব মুখস্থ, এটা সব জায়গায় মুখস্থ বলে। যখনই আমি বলি যে এখন বলো তো দেখি ইন টার্মস মোলস পার লিটার বলতে তুমি কি বুঝো, তখনই কিন্তু ভেজাল হয়ে যায়। তাহলে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন টার্মস মোলস পার লিটার, হ্যাঁ এই জিনিসটা কি? এখন আমি যদি এই ক্ষেত্রে আমি যদি তখন আমি আবার কাউন্টার কোশ্চেন যদি করি, আমি যদি বলি যে গ্রামস পার লিটার, তখন হবে কি না? তখন কেউ বলে হবে, কেউ বলে হবে না। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে আমি মেজার করব। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে আমি মেজার করব, মাপবো। হ্যাঁ, মেপে সেই যে পরিমাণে হাইড্রোজেন আয়ন সেটাকে আমি মোলে এক্সপ্রেস করব, সেই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে মোলে
এক্সপ্রেস করব। তাহলে মোলে যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করব, হ্যাঁ, সেই হ্যাঁ সে কত 2 মোল হাইড্রোজেন আয়ন আমি হয়েছে। এখন এটাকে 2 মোল হাইড্রোজেন আয়নকে লগারিদম মিক্স লগ করব, 10 বেসড লগ, হ্যাঁ, এবং তার আগে একটা নেগেটিভ সাইড লাগাই দিব। তাহলে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, হ্যাঁ, যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে আমরা এক্সপ্রেস করব মোলে, তখন একটা কোশ্চেন আসে যে আমি বললাম যে আমি যদি বলি গ্রামের কথা তাহলে কি হবে? হ্যাঁ, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে গ্রাম এবং মোল কিন্তু সমান। কারণ ওই প্রথমেই আমি কিন্তু আজকের ক্লাসে প্রথমেই কিন্তু বলছি 1 মোল হাইড্রোজেন মানে কিন্তু 1 গ্রাম হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 1। সেই কারণে 1 মোল হাইড্রোজেন মানে কতটুকু? 1 গ্রাম হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু মোল এবং গ্রাম সমান। কিন্তু অন্য কোনো মলিকুলের ক্ষেত্রে যার মলিকুলার ওয়েট 1 না, বেশি অথবা কম, তার ক্ষেত্রে কিন্তু সেটা সমান হবে না। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এটা সমান। সুতরাং আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু বলি যে জি স্যার, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বলি যে গ্রামস পার লিটার ওয়েল, এটা অ্যাকসেপ্টেবল। বাট হ্যাঁ, যদিও অ্যাকসেপ্টেবল, কিন্তু আমি অন্য কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাকসেপ্টেবল হবে না, সুতরাং আমাদের গ্রামস এই টার্মটা ইউজ করা উচিত না, এটা অথেন্টিক হয় না। সুতরাং হ্যাঁ, কোনো কোনো টিচার কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেন ওইরকম ভাবে, কোনো সমস্যা না, কারণ ভ্যালুটা সমান, কিন্তু টার্মটা হ্যাঁ আমাদের টেকনিক্যালি এই টার্মটা হচ্ছে ভুল। সুতরাং আমরা কোনো সময় ওইটা বলবো না যে গ্রামস পার লিটার। হ্যাঁ, তাহলে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন টার্মস মোলস পার লিটার, অথবা হোয়েন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এক্সপ্রেসড ইন মোলস পার লিটার, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়। ইন টার্মস মোলস পার লিটার বললে অনেক সময় জটিলতা থেকে যায়, বুঝতে কষ্ট হয়। তাহলে এটা যদি হয় এরকম ভাবে যদি আমরা মনে রাখি, তাহলে আর এটা সমস্যা হবে না। তো ঠিক আছে, আরো অনেক কথা আছে কিন্তু ওইগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসিড বেস সম্পর্কে আমাদের কনসেপ্টটা অনেক সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন। স্যার, এখন যদি আমরা ঠিক ওই টপিক থেকেই আমরা একটা ইকুয়েশনের নাম জানি যেটা কিনা হেন্ডারসন হেসেলবার্গ, এই ইকুয়েশনটা সম্পর্কে স্যার একটু বুঝিয়ে বলবেন? আসলে হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন, pH is equal to pK plus log of salt by acid, আসলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা হ্যাঁ কোনো একটা সলিউশনের pH নির্ধারণ করতে পারি। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা বোঝাইতে গেলে হ্যাঁ আমরা লগ অফ সল্ট বাই অ্যাসিড, এই যে বিষয়গুলো লগ করে আমরা এটা বুঝাইতে গেলে আসলে আমাদের সামনাসামনি ফ্রন্ট টু ফ্রন্ট, অথবা যদি আমরা কোনো ব্ল্যাকবোর্ড অথবা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাইতে পারতাম তাহলে এটা বুঝতে সুবিধা হতো। স্যার এটা স্টেটটা কি হতে পারে? হ্যাঁ, অ্যাসিডের কোন একটা অ্যাসিডের কত কনসেন্ট্রেশন কত, তার পিএইচ কত, এই সমস্ত ব্যাপার নির্ধারণের জন্য আমাদের এই ইকুয়েশনটা লাগে। হ্যাঁ, আর পরীক্ষাতে ইকুয়েশনটা কোনো কোনো সময় কিন্তু আসেও। সুতরাং তোমরা একটু তোমরা যেভাবে পড়ছো ওইভাবেই পড়ে নিও। আর ডিটেলসে কারণ আমি দিতে গেলে সময় ক্ষেপণ হবে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আপনি আমাদের সীমিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনি হ্যাঁ আমাদেরকে ততটুকুই বুঝিয়ে বলেছেন। স্যার, আমরা তো এসিড বেস নিয়ে পড়তে গেলে বাফার কথাটা আসেই স্যার, বাফার নিয়ে তো আমাদের জানার অনেক দরকার। স্যার, বাফারের ডেফিনেশন ক্লাসিফিকেশন গুলো ভাইবার জন্য কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা। বাফার কি জিনিস, হ্যাঁ এই কথাটা কিন্তু ভেজাল, এটা নিয়েও ভেজালে পড়তে হয়। আচ্ছা, বাজারে তো এখন আলু তারপরে পেঁয়াজ এগুলা একটু ক্রাইসিস আছে, দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট করে না, করছে কিনা শোনা ডিস্টার্ব করতেছে মনে হয় কিছুটা। স্যার একটু মাঝে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, আপনার কথা আমি শুনতে পাইনি। স্যার আবার যদি একটু বলতেন। না, আমি বলছি যে এই যে বাফারের যে বিষয়টা, হ্যাঁ
আমি এই বিষয়টার ব্যাপারে যে আমি শুরু করছি, বাজারে এখন তো আলু পেঁয়াজ এগুলার একটু ক্রাইসিস আছে, দাম বেড়ে যাচ্ছে। এখন গভর্নমেন্টের দায়িত্ব হলো জনগণকে স্বস্তিতে রাখা। তো এই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট কি করছে? কি গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে ওই যে দেখো না যে টিসিবির মাধ্যমে বাজারে 30 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এই যে বিষয়টা কেন, হ্যাঁ, এটা হচ্ছে গভর্নমেন্ট কি করে, বাজারে যখন, হ্যাঁ, বাজারে যখন চাষির প্রচুর প্রোডাকশন হয়, বাজার যেন ফল না করে, তখন গভর্নমেন্ট কিনে স্টক করে রাখে, গভর্নমেন্ট সরকারি গুদামে। তারপরে যখন ক্রাইসিস হয়, তখন ক্রাইসিসের সময় গভর্নমেন্ট আবার সেগুলারে ছেড়ে দেয়, হ্যাঁ, যেন বাজারটা নিয়ন্ত্রণে থাকে। ওই যে গভর্নমেন্ট যে স্টক করে রাখলো, এই স্টকটা হলো বাফার স্টক, যে যখন অতিরিক্ত থাকবে তখন এটাকে আমি গভর্নমেন্টকে, কৃষকদেরকে মূল্য দেওয়ার জন্য সেগুলাকে আমরা স্টক করে রাখবো, যেন কৃষক পথে বসতে না হয়। কারণ যখন ওর দাম অনেক কমে গেছে, চাহিদা নাই, অনেক সময় দেখা যায় যে আলু রাস্তার মধ্যে ফেলে দেয় মানুষ, হ্যাঁ, অনেক চাষিরা এরকম ভাবে প্রতিবাদ করে। তাহলে এই যে বিষয়টা, এটাই কিন্তু বাফারের কাজটা ঠিক এরকম, হ্যাঁ, যে কি, যে আমাদের বডিতে প্রতিনিয়ত যে প্রচুর পরিমাণে কেমিক্যাল রিয়েকশন গুলা চলে, সেগুলোর জন্য তোমরা তো জানো, সেই রিয়েকশন গুলার জন্য দরকার লাগে কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট প্রেসার, নির্দিষ্ট পিএইচ, এগুলো দরকার লাগে। তো এখন পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের সেই রিয়েকশন গুলা হবে না ঠিক মতো, আমরা ঠিক মতো চলতে পারবো না, আমাদের অ্যাক্টিভিটিস গুলা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের বডিতে একটা কনস্ট্যান্ট পিএইচ মেনটেন করতে হবে। সেই কনস্ট্যান্ট পিএইচটা কত? আমরা যদি স্পেসিফিক একটা টার্ম বলি, তাহলে আমরা বলবো 7.4। আর যদি একটা রেঞ্জ বলি, আমরা সেই রেঞ্জে আমরা সেটাকে বলবো 7.35 টু 7.45। এই রেঞ্জের ভিতরে আমাদের বডিতে ম্যাক্সিমাম রিয়েকশন গুলো, হ্যাঁ, অথবা আমি যদি বলি প্রায় সবগুলো রিয়েকশনই এই রেঞ্জের পিএইচ এর ভিতরে হয়ে থাকে। সুতরাং এর বাইরে যদি পিএইচ চলে যায়, তাহলে আমাদের লাইফ মেনটেন করা কঠিন হয়ে যাবে। সুতরাং পিএইচ কে এর বাইরে যেতে দেওয়া যাবে না। বডির এই ক্যাপাবিলিটি আছে, অটোমেটিক এই ক্যাপাবিলিটিটা। তাহলে বডির এই যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি, হ্যাঁ, কয়েকটা পদ্ধতি, কয়েকটা সিস্টেম এই পদ্ধতিটা মেনটেন করে। এর মধ্যে প্রথম নাম্বার 1 সিস্টেম হচ্ছে এই বাফার সিস্টেম, নাম্বার 2 সিস্টেম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, নাম্বার 3 সিস্টেম হচ্ছে ইউরিনারি সিস্টেম অথবা কিডনি সিস্টেম আমরা বলি, হ্যাঁ। তাহলে এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমাদের বডিতে পিএইচটা কনস্ট্যান্ট থাকছে। এখন এই যে পিএইচ আমাদের কনস্ট্যান্ট থাকছে, এর প্রথম উপাদান হিসেবে আমরা বলছি বাফার সিস্টেম। তাহলে এখন আমি আসি, তোমরা যে বাফারের যে ডেফিনেশন দাও, ডেফিনেশনটা কি? আর দা কি মিক্সচার অফ উইক অ্যাসিড and its conjugate base, or weak base with its এই ধরনের একটা আর কি, বাফার্স আর মিক্সচার অফ উইক অ্যাসিড and its salt which tends to maintain, হ্যাঁ, কনস্ট্যান্ট পিএইচ কি when, তোমাদের এখানে কিছু কথাবার্তা আছে, মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালি ইজ অ্যাডেড, এই টার্মটা তোমরা ইউজ করো, মডারেট অ্যামাউন্ট। কিন্তু আমি কিন্তু এটাকে এইভাবে বলতে রাজি না, হ্যাঁ। তাহলে বাফার্স আর মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট হুইচ টেন্ডস টু মেইনটেইন কনস্ট্যান্ট পিএইচ ইন দ্য বডি when limited amount of acid or alkali is added to it, লিমিটেড, হ্যাঁ। আমি মডারেট, অনেকেই মডারেট বলে এবং খুব এটা দোষের মনে করে না, আমি এটাকে দোষের মনে না করলেও আমি এটাকে ঠিক প্রপার মনে করি না। কারণ তুমি মডারেট কাকে বলবে বলো তো দেখি? তুমি যদি সমুদ্রের সাথে তুলনা করো, তাহলে হ্যাঁ, আমাদের পদ্মা নদী তো মডারেট না। আবার যদি তুমি নদীর সাথে তুলনা করো,
তাহলে একটা পুকুরও কিন্তু মডারেট না, কারণ এখানে কিন্তু বিষয়টা নির্ভর করে আমি কার সাথে কম্পেয়ার করছি। সুতরাং হ্যাঁ, মাইল্ড মডারেট এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু ওই কম্পারিজনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি যদি এই কথাটা বলি লিমিটেড, একটা লিমিট পর্যন্ত, হ্যাঁ, তোমার ক্যাপাসিটি আছে, হ্যাঁ, তুমি 15 কেজি চাল তুমি উঁচা করতে পারো, অথবা 15 কেজি তুমি ওয়েট লিফট করতে পারো। এখন তোমাকে যদি আমি 30 কেজি ওয়েট দেই, তুমি সেটা কি পারবে? পারবে না, লিফট করতে পারবে না। কিন্তু 15 কেজির নিচে 10 কেজি, 5 কেজি, 1 কেজি, 2 কেজি যদি দেই, সেগুলা কিন্তু তুমি সেই ওয়েট লিফট করতে পারবে। তাহলে আমি এই লিমিট পর্যন্ত, তোমাকে 15 কেজির লিমিট পর্যন্ত যদি আমি তোমাকে দেই, তাহলে তুমি সেটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে। কিন্তু তার বেশি যদি হয়ে যায়, তাহলে কি হবে? তুমি যদি চেষ্টা করে দেখবো যে হয় কোমর ভেঙে গেছে, অথবা কি বলে পিএলআইডি হয়ে ভেজাল হয়ে গেছে, অথবা তুমি রেখে দিয়ে পুরা কার্যপ্রণালীটাই ভন্ডল হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলবো কি, যে বাফার্স আর মিক্সচার অফ weak acid and its salt which tends to maintain constant pH in the pH when limited amount। এই টার্মটাকে আমি বারবার বলছি, আমাদের যারা নাকি শুনতেছে, কতজন শুনছে আজকে স্টুডেন্ট? স্যার, স্যার এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 50 জনের মতো ছিল স্যার। হচ্ছে অনেকে যুক্ত হচ্ছে, আবার নতুন করে যুক্ত হচ্ছে, আবার কানেকশন প্রবলেম হচ্ছে, এরকম করে এই মুহূর্তে আচ্ছা প্রায় 50 জনের মতো ছিল। আচ্ছা, তো যারাই আছে আর কি, তারাই এই কথাটা অন্তত মাথায় রাখো, তোমরা কোনো সময় আর সেই মডারেট অ্যামাউন্টটা না বলে তোমরা এখানে লিমিটেড টার্মটাকে যদি ইউজ করো, হ্যাঁ, তাহলে তোমাদের এই ডেফিনেশনটা প্রপার হবে। হ্যাঁ, যে বাফার্স আর mixture of weak acid and its salt which tends to maintain constant pH in the body when limited amount of acid or alkali added। আচ্ছা, তাহলে একটা পরিমাণ পর্যন্ত যদি অ্যাসিড অথবা অ্যালকালি আমাদের বডিতে ঢুকে যায়, তাহলে বাফার সিস্টেম সেটাকে কি করবে? সে তাদেরকে নিউট্রাল করে আমাদের বডির পিএইচটাকে পরিবর্তন হইতে দিবে না, অ্যালকালাইন পিএইচ হইতে দিবে না, অ্যাসিডিক পিএইচ হইতে দিবে না, কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমাদের, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু হ্যাঁ নানা ধরনের আমাদের বডি সমস্যার সম্মুখীন হয়। অর্গানিজম ঘটিত তো আছেই, করোনা তো আছেই, ভাইরাসের মধ্যে তো এখন নতুন আবার যোগ হয়েছে করোনা, এগুলা তো আছেই। সেই সাথে কেমিক্যাল ইনজুরি, প্রচুর পরিমাণে কেমিক্যাল ইনজুরি, প্রতিদিন আমাদের বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, আমরা সেই অ্যাসিডের অ্যাসল্ট থেকে আমাদের বডি আমাদেরকে রক্ষা করতেছে। তাহলে এই যে বিষয়গুলো ঘটছে, এগুলা এমনি এমনি ঘটে যাচ্ছে না। আমাদের বডি খুব সুন্দর, আল্লাহ পাক খুব সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরটাকে তৈরি করছেন। হ্যাঁ, অটোমেটিক্যালি এই সিস্টেম গুলা যখনই কোনো ক্রাইসিসের সম্মুখীন হই আমরা, তখন এই সিস্টেম গুলো আমাদেরকে রক্ষা করে। এরকম একটা রক্ষা কবচ হচ্ছে আমাদের বডির বাফার সিস্টেম। এটা তেমন কোনো জটিল কিছু না, এটা হচ্ছে অ্যাসিড এবং অ্যালকালির একটা মিক্সচার। হ্যাঁ, যারা নাকি যে যখনই অ্যাসিডিক অ্যাসল্ট হয়, তখনই দেখা যায় একটা সেই সাবস্টেন্সের মিক্সচারের অ্যাসিড বেসিক পার্টটা এসে ওই অ্যাসিডটার সাথে রিয়েক্ট করে তাকে একটা নিউট্রাল সল্ট অথবা উইক অ্যাসিড হিসাবে তৈরি করে দেয়, কনভার্ট করে দেয়। আমাদের বডি তখন সেটাকে টলারেট করতে পারে, এরকম একটা অবস্থায়। আবার বেসিক অ্যাসল্ট যদি হয়, উল্টা ঘটনাটা ঘটে। এই হচ্ছে বাফার সিস্টেম। তো আমাদের বডিতে বাফার সিস্টেম, তোমরা তো এখন ক্লাসিফিকেশন করলে অনেক কিছুই বলতে পারো। হ্যাঁ, যে বাইকার্বনেট বাফার সিস্টেম আছে স্যার। হ্যাঁ, তার আগে তোমরা বলো যে কি এক্সট্রা সেলুলার বাফার সিস্টেম আর ইন্ট্রাসেলুলার বাফার সিস্টেম। এক্সট্রা সেলুলার বাফার সিস্টেমের ভিতরে কিছু কিছু বলতে পারো। হ্যাঁ, বাইকার্বনেট বাফার সিস্টেম, হিমোগ্লোবিন বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম, অ্যামোনিয়া বাফার সিস্টেম, এগুলা তোমরা এইগুলা বলতে পারবো, অসুবিধা নাই। তাহলে হ্যাঁ, এই বাফার সিস্টেমগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম কোনটা? এই মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম হিসাবে আমরা বাইকার্বনেট বাফার সিস্টেমকে বলি। হ্যাঁ, যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম? হ্যাঁ, এটারও কিছু কারণ তোমরা জানো, যে এটার ফিল্ড অফ অ্যাক্টিভিটিস অনেক বেশি। হ্যাঁ, তারপরে
আরো দুই একটা কথা বলার পরে আমরা বলি কি, হ্যাঁ, যে এর ওপেন এন্ড সিস্টেম, একটা কথা আমরা বলি ওপেন এন্ড সিস্টেম। হ্যাঁ, যে ওপেন এন্ড মানে কি, যে এই বাইকার্বনেট বাফার সিস্টেমই একমাত্র একটা বাফার সিস্টেম যে নাকি যার কার্যপরিধি রেসপিরেটরি সিস্টেমের সাথেও সম্পৃক্ত, আবার কিডনি সিস্টেম, রেনাল সিস্টেমের সাথেও সম্পৃক্ত। সেই কারণের জন্য, হ্যাঁ, তার দুই দিকই খোলা থাকে বিধায় আমরা তাকে ওপেন এন্ড সিস্টেম বলি আর কি। হ্যাঁ, তো সুতরাং এই বাইকার্বনেট বাফার সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম, কিন্তু ইম্পর্টেন্ট হলো, হ্যাঁ, এর বাইকার্বনেট বাফার সিস্টেম যে সবচেয়ে বেশি বাফারিং অ্যাক্টিভিটিস করে তা কিন্তু না। আমাদের বডিতে প্রোটিন অনেক বেশি, প্রোটিন বাফার সিস্টেম অনেক বেশি রোল প্লে করে, কিন্তু হ্যাঁ, খুব কুইক অ্যাক্টিভিটিস গুলা এবং চারিদিকে সে রেসপিরেটরি সিস্টেমের সাথে আবার রেনাল সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে এই বাইকার্বনেট বাফার সিস্টেম। সুতরাং বাইকার্বনেট বাফার সিস্টেমকে আমরা খুব ইম্পর্টেন্ট বাফার সিস্টেম বলি। আরো ডিটেলস তোমরা আর একটু পড়ে নিবা, হ্যাঁ, অসুবিধা নাই। হ্যাঁ, আর আরো ডিটেলস আমার মনে হয় বাফার সিস্টেম সম্বন্ধে বলার দরকার আছে বলে আমি মনে করি না, ওগুলা তো বইয়ে আছে, তোমরা বিভিন্ন যে কোনো জায়গা থেকেই পড়তে পারো। জি স্যার, আপনারা যে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত আছেন, প্রথম থেকেই আছেন, আপনারা তো জানেন আমাদের এক্সিস মেডিকেল স্কুলে প্রায় ৮০,০০০ মেম্বার আছে। এই ৮০,০০০ মেম্বারের মধ্যে ১০ থেকে ২০,০০০ তো আমরা প্রথম প্রফেশনাল পরীক্ষা দিতে যাবই। আপনাদের প্রফেশনাল পরীক্ষার এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আজকে বজলুল করিম চৌধুরী স্যার আমাদেরকে অনেক সুন্দর করে প্রত্যেকটা টপিক বুঝিয়ে বলছেন। আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমি স্যারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। স্যার এতক্ষণ আমাদেরকে বাফার সম্পর্কে বলেছেন। বাফারের ক্ষেত্রে আমি স্যার এত অসম্ভব সুন্দর করে বলেছেন, আমি দুটো জিনিস খুব ভালো করে বুঝেছি। আমাদের মাথায় রাখতে হবে মডারেট আমরা বলবো না, আমরা লিমিটেড বলবো। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। স্যার আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। স্যার, আমরা এই যে বায়োফিজিক্স এন্ড বায়োমলিকিউলস কার্ডের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই এগুলোর ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পারি। এগুলো স্যার ভাইভা এক্সামে কতটা ইম্পর্টেন্ট এবং কি কি কোশ্চেন আসতে পারে স্যার একটু ছোট করে কি ধারণা দিবেন? বায়োমলিকুলস, আচ্ছা, আমরা এখন বায়োমলিকুলস টার্মটা তুমি ইউজ করেছো, ধন্যবাদ। হ্যাঁ, এখন এই বায়োমলিকুলস মানেটা কি? এখন আমি যদি বেসিক কথায় আসি যে বায়োমলিকুলস, এইভাবে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে কিন্তু ভাইবা সেশনে কিন্তু জিজ্ঞেস করি যে এগুলা তো না জানার কথা না, কিন্তু এগুলাই কিন্তু অনেক কঠিন কোশ্চেন মনে হয় যেন, কারণ বায়োমলিকুলস সব সময় সারাদিন কতবার বলি, কিন্তু বায়োমলিকুলসটা কি জিনিস? হ্যাঁ, যে সেই মলিকুলস গুলা যা নাকি বায়োলজিক্যাল, মানে বায়োলজি মানে কি, যে জীবন্ত দেহে, হ্যাঁ, জীবন্ত দেহে যে মলিকুল গুলা, হ্যাঁ, তৈরি হয় অথবা যে মলিকুলস গুলা উপযোগী, সেই মলিকুলস গুলাকে আমরা বায়োমলিকুলস বলি। তারা যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, এই সমস্ত যাই বলি না কেন, এইগুলাকে আমরা বায়োমলিকুলস বলি। তো এখন কার্বোহাইড্রেট, হ্যাঁ, সম্বন্ধে একটু বলি। কার্বোহাইড্রেট জিনিসটা কি? সেই জিনিস যার মধ্যে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি যে সাবস্টেন্স গুলো, সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সেই সাথে আরো কিছু জিনিস আছে, সেগুলাকে আমরা কিন্তু কার্বোহাইড্রেট ঠিক ওইভাবে না বলে আরো বিভিন্ন যে লিপিড, প্রোটিন, ওগুলো তো এগুলো আছে, কিন্তু তার সাথে অন্য কিছু আছে আর কি। তো কার্বোহাইড্রেট হচ্ছে সেই সাবস্টেন্স গুলো যার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এদের মধ্যে আবার দুইটা গ্রুপ থাকে, সিএইচও আর সিও, মানে অ্যালডিহাইড এবং কিটোন। এই কার্বোহাইড্রেট হতে গেলে এই কোনো না কোনো গ্রুপ, হ্যাঁ, অ্যালডিহাইড অথবা কিটোন প্রেজেন্ট থাকতে হবে। এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই গ্রুপ কন্টেইনিং সাবস্টেন্স, অ্যালডিহাইড
or ketone. এখন ডিফাইন যদি করি আমরা কার্বোহাইড্রেটকে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কিন্তু ওইভাবে ডিফাইন করি, অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভস, হ্যাঁ, অফ কি অ্যালডিহাইড অর কি হাইড্রক্স, আর একটু তুমি একটু ভালো করে বলো তো দেখি, অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভস compounds which contain aldehyde or ketone or aldehyde অথবা আমরা এইভাবে বলি অন্যভাবে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন, হ্যাঁ, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন, হ্যাঁ, or compound which yields these derivatives on hydrolysis, এইভাবে আমরা বলি। আরো যে আমি যেভাবে প্রথমে বলতে যে একটু হ্যাঁ একটু মনে হলো যেন আমার কাছে একটু জটিল জটিল, তাহলে আমরা যদি পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন কম্পাউন্ড গুলোকে, অথবা যাদের মধ্যে এই অ্যালডিহাইড এবং কিটোন ডেরিভেটিভস গুলো ওই গ্রুপগুলো আছে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। হ্যাঁ, এখন এই কার্বোহাইড্রেট গুলোর মধ্যে বিভিন্ন ধরনের এই অ্যালডিহাইড এবং কিটোন ডেরিভেটিভ আছে, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, এরকম, হ্যাঁ, এর মধ্যে আমরা একটা মলিকুল আছে এই ধরনের আমরা অনেকগুলো কার্বোহাইড্রেট আমরা বলতে পারি, যেমন গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড বিশিষ্ট কিছু কার্বোহাইড্রেট। তারপরে 3 কার্বন বিশিষ্ট আছে, হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট আছে, 5 কার্বন বিশিষ্ট আছে, 7 কার্বন বিশিষ্ট, এরকম, হ্যাঁ, যারা শুধুমাত্র একটা কার্বোহাইড্রেট ইউনিট দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড, হ্যাঁ, মনোস্যাকারাইড। 2টা ইউনিট দিয়ে যদি তৈরি হয়, গঠিত হয়, তাহলে তাদেরকে আমরা বলি ডাইস্যাকারাইড, হ্যাঁ, একাধিক 2 এর বেশি যদি থাকে তাদেরকে আমরা বলি পলিস্যাকারাইড। মাঝখানে একটা টার্ম যে অলিগোস্যাকারাইড, 2 এর থেকে 9 পর্যন্ত এরকম একটা টার্ম ছিল, কিন্তু আমরা তো পলি বলি কখন, যে 2 এর বেশি হলেই তো সেটাকে আমরা পলি বলি। সুতরাং অলিগোস্যাকারাইড যেটা, এটাও কিন্তু পলিস্যাকারাইডেরই একটা পার্ট হিসাবে আমরা বলতে পারি। সুতরাং তুমি যদি অলিগোস্যাকারাইড বলো তাতেও কোনো ক্ষতি নাই, কিন্তু না বললেও আমার মনে হয় এটা বেশি ভালো। তাহলে আমরা পলিস্যাকারাইড যদি ক্লাসিফাই করি, তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এভাবে যদি আমরা ক্লাসিফাই করি তাতে ক্ষতি নাই। আর কার্বোহাইড্রেট তো একটা বেশ ভাস্ট একটা চ্যাপ্টার। জি স্যার। আমি আর এর ভিতরে তুমি স্পেসিফিক কি জানতে আগ্রহী বলো দেখি। স্যার আমি কি কার্বোহাইড্রেট সম্পর্কে স্যার অনেক জেনেছি, তার লিপিড থেকে কি একটু জানতে চাইবো? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? যে কোনো মুহূর্তে কোনো প্রিপারেশন ছাড়া যতটুকু আমি বলতে পারি অবশ্যই তোমাদের চেষ্টা করব সেই। স্যার লিপিড যখন পড়তে যাই তখন হচ্ছে মাইসেলি একটা টার্ম ইউজ করা হয়, তা মাইসেলিটা কি একটু বুঝিয়ে বলবেন? মাইসিলি, আচ্ছা, মাইসিলি হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা লিপিডের একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মাইসিলি। হয় কি, পানির মধ্যে তুমি তেল কোনো সময় মিশায় দেখেছো? জি স্যার। তেল জি স্যার মিশিয়েছিলাম। পানির মধ্যে মিশায় দেখেছো? মিশে? না স্যার মিশে না। মিশে? মিশে কি না? না স্যার। মিশে যায়? হ্যাঁ মিশে। যখন মাংস রান্না করার পরে সেটা যখন বাটিতে দেওয়া হয়, তখন দেখবা যে বাটির উপরে অনেকগুলা তেল ভাসতে থাকে, থাকে কিনা? জি স্যার। এগুলা কি? এগুলা কিন্তু সব যে তুমি তেল দিয়েছো তা কিন্তু না। মাংসের মধ্যে যে তুমি যেগুলা দিয়েছো সেটা তো আছেই, সেই সাথে হ্যাঁ মাংসের মধ্যে যে চর্বিগুলো থাকে
ওগুলো হিটে গলে যে হ্যাঁ সেগুলো কিন্তু পানির উপরে ভাসতে থাকে, কারণ এই ফ্যাট অথবা লিপিড হচ্ছে পানির চেয়ে হালকা বিদায় ভাসে, কিন্তু মিশে যায় না, ভাসে কিন্তু মিশে যায় না। তাহলে এই যে অবস্থাটা, আমাদের শরীরে তেলও আমাদের রক্তে ঢুকাইতে হবে অথবা শরীরে ট্রান্সপোর্ট করতে হবে, কার্বোহাইড্রেটও ট্রান্সপোর্ট করতে হবে, লিপিডও ট্রান্সপোর্ট করতে হবে, প্রোটিনও ট্রান্সপোর্ট করতে হবে, সবই ট্রান্সপোর্ট করতে হবে। এখন এই ট্রান্সপোর্ট করতে যে ট্রান্সপোর্ট করতে যে যদি কেউ এরকম ভাবে, এটা কি পানির সাথে যদি না মিশে, আমাদের ভেহিকেল ট্রান্সপোর্ট মিডিয়া কি? ট্রান্সপোর্ট মিডিয়া হচ্ছে আমাদের শরীরে পানি। এখন এই পানির মধ্যে তেল কি করে, মিশাইলে পরে সে ঘাট তেরামি শুরু করে। একটা টার্ম আছে না বাংলায়, যে ঘাট তেরামি করা। তো ওরকম ঘাট তেরামি শুরু করে দেয়, সে পানির সাথে মিশবে না। পানির সাথে যদি সে না মিশে, তাহলে তাকে ট্রান্সপোর্ট করা তো সম্ভব না। এখন এই যে অবস্থা, কিন্তু আমাদের তাকে ট্রান্সপোর্ট করে নিতে হবে। এই অবস্থাটা থেকে পরিত্রাণের জন্য এই তেলগুলাকে ট্রান্সপোর্ট করবার জন্য একটা পদ্ধতি আমাদের শরীর অ্যাপ্লাই করে, আমাদের এটা সিস্টেমের ভিতরে নিয়ে আসে, নিয়ে এসে তাকে পরিবহন করা হয়, ট্রান্সপোর্ট করা হয়। তাহলে এই যে পরিবহন করবার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা এই মাইসিলি তৈরি করবার মাধ্যমে তাদেরকে ট্রান্সপোর্ট করবার ব্যবস্থা করা হয়। তাহলে মাইসিলিটা কি? মাইসিলিটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। আমরা জানি এই ফ্যাটের এই যে ফসফোলিপিডের, ফসফোলিপিড আমরা বলি, তার বাইরের দিকে যে ফসফেট লেয়ারটা, অথবা ফ্যাটি অ্যাসিডের, আমি সরি ওই ফসফোলিপিডও আমি যাই না, ফ্যাটি অ্যাসিডের একটা পোর্শন হচ্ছে হাইড্রোফোবিক, আরেকটা পোর্শন হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে হাইড্রোফোবিক মানে কি? সে পানিকে ভয় পায়, হাইড্রোফোবিক। আর হাইড্রোফিলিক মানে হচ্ছে পানিকে সে পছন্দ করে। তাহলে যে অংশটা পানিকে ভয় পায় সেই কিন্তু সব সময় ভেজালটা সৃষ্টি করে, পানির সাথে সে মিশে না। তাহলে পানিকে যে অংশটা ভয় পায়, সেই অংশটাকে যদি আমরা এমন একটা অ্যারেঞ্জমেন্ট করি, যে অংশটা পানিকে পছন্দ করে, হাইড্রোফিলিক যে এন্ডটা, সেটাকে যদি আমি আউটার সাইডে রাখি, আর যে অংশটা পানিকে ভয় পায় সেটাকে যদি একটা ভিতর দিকে রাখি, দেখি একটা যদি বল তৈরি করি, বল সে বলের বাইরের দিকে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট যে বাইরের দিকে সব হচ্ছে হাইড্রোফিলিক এন্ড গুলা আছে, আর বলের ভিতরের দিকে মানে ইনসাইডে যে কেন্দ্রের দিকে সব হাইড্রোফোবিক এন্ড গুলা আছে। তাহলে যে বলটা তৈরি হলো, এই বলটা এখন চারিদিকে সে এমন একটা অ্যারেঞ্জমেন্ট হলো, হাইড্রোফোবিক এন্ড গুলা কিন্তু আর বোঝা গেল না, দেখা গেল না, নাকি? কারণ হাইড্রোফোবিক পোর্শনটা সেটা হচ্ছে সেন্টারের দিকে আছে। তাহলে এই যে একটা বল আমি তৈরি করলাম, বল লাইক অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম, যার মধ্যে ইনার সাইডে অথবা সেন্ট্রাল সাইডে পোর্শনে আছে হাইড্রোফোবিক এন্ড, আর আউটার সাইডে আছে হাইড্রোফিলিক এন্ড। এখন এই অ্যারেঞ্জমেন্টটা যে তৈরি হলো, এই অ্যারেঞ্জমেন্টটাই মূলত আমরা বলি মাইসিলি। এখন যেহেতু বাইরের দিকে আছে হচ্ছে সব হাইড্রোফিলিক এন্ড গুলো, সুতরাং এ এখন পানিকে পছন্দ করে, সুতরাং পানির মাধ্যমে এখন ট্রান্সপোর্ট করা সম্ভব। এখন এই জিনিসটাই হচ্ছে মূলত মাইসিলি। এখন এর মধ্যে আরো অনেক কিছু থাকে, আমাদের তো চর্বি খালি ফ্যাটি অ্যাসিড না, কোলেস্টেরল থাকে, ফসফোলিপিড থাকে, গ্লাইকোলিপিড থাকে, আরো অনেক বিভিন্ন ধরনের লিপিড থাকে, সবগুলোই তখন এর সাথে এই যে অ্যারেঞ্জমেন্টটা বলের এই অ্যারেঞ্জমেন্টের সাথে অন্যান্য যে লিপিডগুলো ওগুলো ট্যাগ হয়ে যায়, হয়ে পুরা একটা স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারটাকেই বলে মাইসিলি। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আর কি। জি স্যার, আপনি অনেক সুন্দর করে একটা চিত্র কল্পনা আমাদের নিয়ে এসেছেন। ওই চিত্রের আউটার লেয়ার, ইনার লেয়ার সবকিছু দিয়ে মাইসিলি জিনিসটাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে স্যার এখন বলো।
তারপর এই কার্ডের মধ্যেই আর কিছু এনজাইম, তারপর কোফ্যাক্টর, কোএনজাইম, আইসোএনজাইম, এই টার্মগুলো আমরা খুব বারে বারে দেখতে পাই। স্যার এগুলো কি ভাইবার জন্য ইম্পর্টেন্ট? অবশ্যই, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। স্যার একটু আলোচনা করবেন? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এনজাইম সারা, হ্যাঁ, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি শুধু না, সব কেমিস্ট্রিতে এনজাইমের এই টার্মটা কিন্তু খুবই পরিচিত, হ্যাঁ, এবং বহুল ব্যবহৃত। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমি বলি, আমি তো ছোটবেলা আমার কাছে এরকম এনজাইম শুনতাম, আমার কাছে মনে হতো এনজাইম মনে হয় এটা কিছু এমন একটা কিছু যে এটা নাকি দিলে পরে হয়তো বা কোনো কিছু গলে যায়, আগুন হয়, লিকুইফাই করে ফেলে, এরকম কোনো কেমিক্যালস কিছু একটা, এরকম আমার কাছে মনে হইতো আর কি। কিন্তু ওইটা ছোটবেলা, যখন আমি হয়তো এই সমস্ত টার্ম সম্বন্ধে ধারণা নাই। কিন্তু পরবর্তীতে যেটা জানলাম, এই টার্মটা যখন মাথায় ঢুকে গেছে যে এরকম একটা কিছু হচ্ছে এনজাইম, তখন কিন্তু মাথা থেকে বের করা বড় কঠিন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যে বিষয়টা জানলাম সেটা পড়তে এসে, সেটা হচ্ছে যে এনজাইম ওরকম কিছু না। এনজাইম হচ্ছে একটা, আমি যদি একটা সিম্পল একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এনজাইম হচ্ছে একটা লিফট জাতীয় একটা কিছু। লিফট, হ্যাঁ, যে লিফটের কাজ কি? লিফটে আমরা চড়ার পরে সুইচ দিলে পরে দেখা যায় লিফট আমাকে নিয়ে হয়তো উপরে যাচ্ছে 5 তলায়, 6 তলা, 7 তলা, 10 তলা, 15 তলা, আবার নেমে যাচ্ছে। আমি লিফটে চড়ে সুইচ দিচ্ছি, এই কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। এই ধরনের একটা স্ট্রাকচার হচ্ছে এনজাইম। সে এরকম একটা লিফট জাতীয় অথবা একটা চ্যানেল জাতীয় কিছু, যে একটা পথ, সুড়ঙ্গ, একটা পাহাড়, আমরা দেখি না এখন ইউটিউবে কত ভিডিও, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, পাহাড়ের মধ্য দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করে ফেলছে, হ্যাঁ, এর ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে, হ্যাঁ, যেটা নাকি সম্ভব। এই রাস্তাটা যদি তৈরি করা না হইতো পাহাড় কেটে, তাহলে ওইদিকে ট্রেন যেতে পারতো না। তাহলে ট্রেন যাওয়ার জন্য ওই একটা সুড়ঙ্গ তৈরি করে রাস্তা তৈরি করা, তাহলে ওই যে একটা রাস্তা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা এনজাইম। আমাদের শরীরে এই কাজগুলো করে হচ্ছে এনজাইম। তাহলে এনজাইম হচ্ছে একটা স্ট্রাকচার যেটা নাকি তৈরি প্রোটিন দিয়ে তৈরি একটা স্ট্রাকচার। তার কাজ হচ্ছে, হ্যাঁ, সে কোনো কিছুকে কনভার্ট করে। এর মধ্যে তুমি একটা জিনিস দিলা, হ্যাঁ, অনেকটা ম্যাজিকের মতো দিলা, হচ্ছে কবুতর, হ্যাঁ, রাখলা বাক্সের ভিতরে, দেখলা একটু পরে সে একটা মন্ত্র দেওয়ার পরে দেখা গেল ওই দিক থেকে বাইরে আসলে একটা রুমাল। তাহলে ওই যে বাক্সটা, এই বাক্সটা হচ্ছে এনজাইম। হ্যাঁ, সে তার কিছু জায়গা আছে, কিছু স্পেস আছে, এই স্পেস গুলাতে তোমার সাবস্ট্রেট বাইন্ড করতে পারে, করার পরে সে ওই সাবস্ট্রেটটাকে কনভার্ট করে, কোনো কিছুতে কনভার্ট করে সে আবার প্রোডাক্ট তৈরি করে ছেড়ে দেয়। হ্যাঁ, এই হচ্ছে এনজাইমের কাজ। তাহলে এনজাইম আমরা বলি কি, প্রোটিন ইন নেচার, হ্যাঁ, প্রোডিউসড ইন বাই দ্য সেল, লিভিং সেল। হ্যাঁ, তারপরে কি বলে, কি এনজাইমের পুরো ডেফিনেশনটা বলো, হ্যাঁ, পারবা? হ্যাঁ, প্রোডিউস, তাহলে আমি পারবো কিভাবে? হ্যাঁ, প্রোডিউসড বাই দ্য লিভিং সেল, হ্যাঁ, হুইচ কি অ্যাক্সেলারেট দা রিঅ্যাকশন স্পেসিফিক, হ্যাঁ, অথবা আমরা বলি এরকম রিঅ্যাকশন স্পেসিফিক একটা সাবস্টেন্স, হ্যাঁ, প্রোটিন ইন নেচার প্রোডিউসড বাই লিভিং সেল, হ্যাঁ, এন্ড ক্যাটালিস্ট ক্যাটালাইজ দা হুইচ ক্যাটালাইজ দা রিঅ্যাকশন। এরকম আমরা খুব গুছায় বললে এরকম একটা কথা আসবে, রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে, অনুঘটকের কাজ করে, বাংলায় আমরা যাকে বলি অনুঘটক। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এনজাইম। তাহলে এটা তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। হ্যাঁ, প্রোটিন ছাড়া এনজাইম আছে দুই একটা, সেটা হচ্ছে মলিকুলার বায়োলজিতে কিছু আরএনএ আছে যারা নাকি এনজাইমের কাজ করে, কিন্তু প্রোটিন না। আদারওয়াইজ বাকি সব এনজাইমই কিন্তু প্রোটিন ইন নেচার, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। তো এই এনজাইম গুলা ক্যাটালাইসিস করে, তারা কিন্তু কোনো রিঅ্যাকশন শুরুও করে না, শেষও করে না, তারা রিঅ্যাকশনটাকে ক্যাটালাইসিস করে। হ্যাঁ, তো সেই ক্যাটালাইসিস মানে কি, অনুঘটক। হ্যাঁ, অনুঘটক, আমরা যদি শুধু অনুটা বাদ দেই তাহলে কি থাকে, ঘটক। তাহলে যে ঘটকের যে কাজ, ঘটক যে কাজ করে,
হ্যাঁ, এই অনুঘটক মানে অনুর মধ্যে যে ঘটক কাজ করে, হ্যাঁ, অনুর মধ্যে ওই একই ফাংশন, হ্যাঁ, যে সে একটা কিছুকে ঘটায় দেয়, একটা রিয়েকশনকে সে অ্যাক্সেলারেট করে, এই হচ্ছে এনজাইম। আর আইসো এনজাইম, এখানে সাথে তুমি আরো কয়েকটা টার্ম বলছো, আইসো এনজাইম, কো এনজাইম, এই সমস্ত। আইসো আমরা বলছি কি এনজাইম তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। প্রোটিনের স্ট্রাকচার সম্বন্ধে তো নিশ্চয়ই ধারণা আছে। প্রোটিনের কয়টা স্ট্রাকচার? প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। এর মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই তিনটা স্ট্রাকচার কিন্তু একটা মালা দিয়েই তৈরি করা হয়। তৈরি প্রোটিনটা তৈরি কিভাবে? তাহলে এখানে একটু আসতে হয় প্রোটিন তৈরির মধ্যে। প্রোটিন তৈরি হলো প্রথমে যখন প্রোটিন সিনথেসিস হয় তখন প্রোটিন তৈরি হয় একটা চেইন হিসাবে, মালা। হ্যাঁ, বিভিন্ন পুঁথির মালা যেরকম তৈরি করা হয় বিভিন্ন পুঁথি দিয়ে, সেরকম বিভিন্ন পুঁথি, অনেকগুলো পুঁথি দিয়ে একটা মালা তৈরি হলো। হ্যাঁ, এটা লম্বা একটা মালা। এখন এটাকে তুমি টুইস্ট করো অথবা ব্যান্ড করো, করে একটা স্ট্রাকচার দাও, দিলা। তাহলে আমরা প্রথমে প্রোটিনটাকে যখন তৈরি হয় একটা পলিপেপটাইড চেইন হিসাবে, তখন সেটা থাকে একটা, সেটাকে আমরা বলি পলিপেপটাইড চেইন। সেটা পরবর্তীতে টুইস্ট হচ্ছে অথবা ব্যান্ড হচ্ছে, হওয়ার পরে একটা স্ট্রাকচার হয়, সেটাকে আমরা বলি প্রাইমারি স্ট্রাকচার। তারপরে এটাকে আরো কিছু কিছু ফোল্ড করো, আনফোল্ড করো, শেপ দাও, সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। তারপরে সেই সেকেন্ডারি স্ট্রাকচারকে আবারও তুমি ভাঁজ টাচ করলে পরে সেটা হবে টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে এই টারশিয়ারি স্ট্রাকচার পর্যন্ত প্রোটিনের হচ্ছে একটা চেন দিয়ে, পলিপেপটাইড চেন দিয়ে অথবা একটা মালা তুমি যে তৈরি করছিলে সেটা দিয়ে সম্ভব। আবার অনেক সময় দেখা যায় যে একটা চেন দিয়ে হচ্ছে না, একাধিক চেন ব্যবহার করে সেটাকে আবার একসাথে সুন্দর করে ট্যাগ করে দিয়ে মালা তৈরি করা হচ্ছে, হয়। তাহলে একাধিক চেন দিয়ে যে মালা তৈরি করা হয় সেটা কিন্তু তখন হয় যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। সেটা আর একটা চেন দিয়ে হয় না, সেটা একাধিক চেন লাগে। তা কিছু কিছু প্রোটিন আছে যাদের নাকি এরকম কোয়াটারনারি স্ট্রাকচার আছে। তাহলে এনজাইম এরকম, যেহেতু প্রোটিন আমরা বলছি, কিছু কিছু প্রোটিনের এরকম কোয়াটারনারি স্ট্রাকচার। এর মানে হয় সে দুইটা চেন দিয়ে তৈরি, অথবা তিনটা অথবা চারটা চেন, পলিপেপটাইড চেন ফোল্ড হয়ে, হ্যাঁ, ফোল্ড করে তাকে তৈরি করা হয়েছে। তাহলে এখন এই যে পলিপেপটাইড চেন, একাধিক পলিপেপটাইড চেন দিয়ে যে তৈরি যদি হয়, হ্যাঁ, তাহলে এই যে মালাগুলা তৈরি হচ্ছে, সবগুলা মালা কিন্তু একই রকম হইতে হবে এমন না। হ্যাঁ, দেখা গেল পুঁথি হয়তোবা আমি 3 ধরনের পুঁথি, লাল, নীল, হলুদ পুঁথি ব্যবহার করলাম, কিন্তু এর কম্বিনেশনে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। তাহলে ওই যে পলিপেপটাইড চেইন গুলোর ডিজাইন কিন্তু বিভিন্ন হইতে পারে। তাহলে একটা পলিপেপটাইড চেইনের ডিজাইন একরকম, আরেকটা পলিপেপটাইড চেইনের ডিজাইন একরকম। এরকম ভাবে মনে করো 4টা পলিপেপটাইড চেইন দিয়ে যদি আমি একটা মালা তৈরি করি, তাহলে 4টা পলিপেপটাইড চেইনের সেই ডিজাইনটা একরকম হবে। তো এখন আইসো এনজাইম কি জিনিস? আইসো এনজাইম হচ্ছে যে কাজ একই, ফাংশনালি সেম বাট স্ট্রাকচারালি ডিফারেন্ট। একটা এনজাইম ভেরিয়েন্ট যার ফাংশনালি তারা কাজ একই কাজই করে, হ্যাঁ, তারা যে রিঅ্যাকশনটা একই ধরনের রিঅ্যাকশনকেই তারা ক্যাটালাইজ করে, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। তার মানে তাদের ওই যে কোয়াটারনারি স্ট্রাকচারের যে চেইন, তারা সেই চেইনটা হয়তো কারো কাছে আলফা চেইন, আরেকজনের আলফা এবং বিটা, অথবা আলফা, বিটা, গামা, ডেল্টা, এরকম 4 নাম। এরাই আরেকটার মধ্যে আছে 2টা আলফা, একটা গামা, ডেল্টা, আরেকটার ভিতরে এরকম ভাবে আর কি কম্বিনেশনটা ভিন্ন। আমরা যে সিকে এমবি আমরা বলি, সিকে এমবি, সিকে বিবি, সিকে, এটা হলো সিকে ক্রিয়েটিন কাইনেজ, হচ্ছে একটা এনজাইম। হ্যাঁ, এর ভেরিয়েন্ট আছে, এটা 2টা চেইন দিয়ে তৈরি, একটা হচ্ছে হ্যাঁ এম, আর আরেকটার নাম হচ্ছে বি। তাহলে 2টাই যদি একই ধরনের চেইন দেওয়া হয়, তাহলে হয় হবে বিবি অথবা এমএম। এমএম একই চেইন অথবা বিবি একই চেইন। অথবা আরেকটা ব্যাপার হইতে পারে যে একটা এম আর একটা বি দিয়ে তৈরি হইতে পারে, তাহলে সেটা হবে এমবি। তাহলে ওই যে 2টা চেইন দিয়ে তৈরি একটা এনজাইম, হয় এমএম অর বিবি অর এমবি। তাহলে একই ধরনের অ্যাক্টিভিটিস করতেছে এনজাইম, কিন্তু তাদের দেখো আমরা এখানে 3টা ধরন পেয়ে গেলাম, একটা এমএম ধরন, একটা এমবি ধরন, এটা হলো বিবি ধরন। তাহলে
এই যে MM, BB, MB এই 3 ধরনের ভেরিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এই 3 ধরনের ভেরিয়েন্টকে আমরা তখন বলি আইসো এনজাইম। ঠিক একই রকম কাজ করে, একই রকম, কিন্তু জিনিস স্ট্রাকচারটা একই রকম না। এটাই হচ্ছে আইসো এনজাইম। আর আরো একটা টার্ম বলছো কো এনজাইম। কো এনজাইম, কো মানে কি সহযোগী, এনজাইম মানে এনজাইমের সহযোগী। আমি এটা অনেক সময় এরকম ভাবে একটা এক্সাম্পল দেই। ঘর বাড়ি তো বানাইছো তাই না, তোমার তুমি না বানাইলেও তোমার আত্মীয় স্বজন আব্বু আম্মু এরা তো ঘর বাড়ি বানাইছে। এই ঘর বাড়ি বানাইতে গেলে কি লাগে, রাজমিস্ত্রি লাগে, লাগে না? রাজমিস্ত্রিরা কি করে, ইট গাঁথে, হ্যাঁ, তারপরে এরকম রডের কাজ করে, এই সমস্ত করে একটা ঘর বানায় দেয়। মানে মিস্ত্রিকে হেল্প করার জন্য কিন্তু আরো আরো এক শ্রেণীর লোক লাগে, যাদেরকে বলা হয় যুগালি। রাজমিস্ত্রি গাঁথে ঠিকই, কিন্তু রাজমিস্ত্রিকে যুগালি দেওয়ার জন্য, হ্যাঁ, এই যে সিমেন্টের মিক্সচার করে দাও, তারপরে এটা করে দাও, সেটা করে দাও, এগুলার জন্য হ্যাঁ কিছু লোক লাগে, যাদেরকে বলা হয় যুগালি, রাজমিস্ত্রির যুগালি। তাহলে কাজ করে রাজমিস্ত্রি, কিন্তু যুগালি, তাদেরকে সহযোগিতা করে হচ্ছে যুগালি। এই যুগালিদেরকে আমরা বলি কোএনজাইম। তাহলে এনজাইম কাজ করে ঠিক, কিন্তু এই এনজাইমকে সহযোগিতা করার জন্য হ্যাঁ আরো কিছু অর্গানিক অথবা ইনঅর্গানিক হ্যাঁ কিছু হ্যাঁ সাবস্টেন্স লাগে, যাদেরকে আমরা বলি কোএনজাইম। হ্যাঁ, যেমন মনে করো অর্গানিক কি, আমরা বলি যে ভিটামিন যখন পড়েছি তখন আমরা বি কমপ্লেক্স ভিটামিনের সাথে আমরা নিশ্চয়ই পরিচিত। হ্যাঁ, তখন যে কি করে এরা হয়তো বিভিন্ন ধরনের কোএনজাইম হিসাবে কাজ করে। হ্যাঁ, আমরা বলছি কিন্তু কোএনজাইম হিসাবে। তাহলে সেই এনজাইমের যুগালি হিসাবে এই কোএনজাইম গুলো থাকে, কিন্তু এই কোএনজাইম ছাড়া আবার এনজাইম কাজ করতে পারবে না। রাজমিস্ত্রি যদি যুগালি যদি তার জিনিসপত্র যুগাল না দেয়, তাহলে যেরকম ভাবে রাজমিস্ত্রি কিন্তু কাজ করতে পারবে না। হ্যাঁ, ঠিক সেরকম এই কোএনজাইম মানে গুলা যদি না থাকে, তাহলে এনজাইম কাজ করতে পারে না। সেই জন্য এদেরকে বলা হয় কোএনজাইম। হ্যাঁ, এরা কিছু কিছু আছে মেটাল আয়ন, আবার কিছু কিছু যে ভিটামিনের যে ডেরিভেটিভ। হ্যাঁ, এই তো মোটামুটি এনজাইম আমি যতটুকু শর্টে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, এনজাইম, আইসো এনজাইম, কোএনজাইম, এর ভিতরে আরো অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, সেগুলা একটু করে নিতে হবে আর কি। আর কোনো কিছু যদি থাকে হ্যাঁ খুব তাড়াতাড়ি, হ্যাঁ স্যার অনেক সময় আমাদের কিন্তু হয়ে গেছে। আমাদের সেশন গুলো তো স্যার একটা সীমিত সময়ের মধ্যে আমাদেরকে অনেকটা জিনিস আপনি বুঝিয়ে বলছেন। বায়োফিজিক্স এবং বায়োমলিকিউলের অনেক কিছু স্যার আজকে আপনি আমাদেরকে একটা সীমিত সময়ের মধ্যে বুঝিয়ে বলেছেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর করে আপনার আজকে সেশনটাতে আমি নিজে যদি পার্সোনালি বলি, সবচেয়ে ভালো যে জিনিসটি লেগেছে, আপনি হচ্ছে আমাদেরকে একদম বাস্তবতায় নিয়ে গিয়েছেন, বাস্তব এক্সাম্পল দিয়ে ওগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তার এই জিনিসটা ছিল অসম্ভব সুন্দর। স্যার লাস্ট আমাদের সেশন তো একদম শেষ পর্যায়ে, আপনি আমাদের উদ্দেশ্যে যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলতেন স্যার, কোনো সাজেশন। সাজেশন হচ্ছে যে আমি যেটা মনে করি আর কি, বায়োকেমিস্ট্রি সাবজেক্টটাকে কিন্তু সবাই অনেকেই আর কি খুব কাঠখোট্টা একটা সাবজেক্ট মনে করে। আমি আমার নিজেরও একটা ভীতি ছিল এক সময়, বায়োকেমিস্ট্রি মনে হয় খুব কঠিন একটা সাবজেক্ট। এটা আসলে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা খুব যদি বোঝা যায়, সবাই যদি বুঝে বুঝে বিষয়টাকে একটু হৃদয়ঙ্গম করতে পারে অথবা করতে চায়, তাহলে কিন্তু বায়োকেমিস্ট্রি খুব ইজি একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু যদি ওরকম মুখস্থ, আমার বারবার আমি একটা কথা বলি, মুখস্থ করলে কিন্তু বায়োকেমিস্ট্রি খুব কাঠখোট্টাই লাগবে, কঠিন লাগবে। আর বায়োকেমিস্ট্রি ছাড়া, এই কেমিস্ট্রি ছাড়া, আমাদের বডিটা একটা কেমিস্ট্রির ভিতরে প্রচুর কেমিস্ট্রি হচ্ছে, কেমিস্ট্রি, আমরা একটা কেমিস্ট্রির ভিতরে থাকতেছি। সুতরাং এই কেমিস্ট্রি ছাড়া হ্যাঁ তুমি ডাক্তার হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, সুতরাং হ্যাঁ ডাক্তার হওয়া যাবে। ওই যে কোয়াকরাও তো তাদেরকে ডাক্তার হিসেবে দাবি করে, তারা তিনটা অথবা 10টা 15টা 20টা ওষুধ মুখস্থ করে তারা জ্বর হয়েছে যা প্যারাসিটামল খান বলে দেয়। হ্যাঁ, সেটা কিন্তু ডাক্তার না। তাহলে তোমাকে কেমিস্ট্রির সাথে মিশে গিয়ে কোন কেমিস্ট্রিতে কোন জায়গায় সমস্যা, কখন, কেন, কিভাবে হচ্ছে, তুমি হৃদয়ঙ্গম করতে পারলেই তুমি একজন পারফেক্ট ডাক্তার হতে পারবে।
সুতরাং আমাদের এই বায়োকেমিস্ট্রি পড়তে হবে বুঝে বুঝে, মুখস্থ করে না। যে কারণে তোমাদেরকে আমি বারবার সাজেশন দেই, সেটা হচ্ছে তোমরা চটি না পড়ে তোমরা বই পড়ো, টেক্সট বই পড়ো। টেক্সট বই পড়লে পরে তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীতে তোমরা হ্যাঁ সেটাকে এক্সপ্লেইন করতে পারবে। যে প্রশ্ন স্যাররা যে দিক থেকেই বলুক তোমরা সেটাকে ধরতে পারবে এবং স্যাররা তোমাকে ঠেকাইতে পারবে না। তোমরা বরং স্যারকে উল্টা হ্যাঁ একটা কি ঘোরের ভিতরে, আশ্চর্যের ভিতরে ফেলে দিতে পারবা, যারে যে তোমরা তোমাদের অ্যান্সারের মাধ্যমে। তো তোমরা যদি ভালোভাবে উপস্থাপন করতে পারো, স্যাররা কিন্তু খুব খুশি হয়, হ্যাঁ যে তো আসলে বুঝে, এবং তাকে কিন্তু যতটা সম্ভব লিফট দেওয়ার চেষ্টা করে স্যাররা। হ্যাঁ, আর যদি ওই রকম ভাবে চটি মুখস্থ করলে পরে এটা সম্ভব হয় না। এবং স্যাররা যখনই বুঝতে পারে যে চটি পরে আসছে, তখনই যখন এই এক্সপ্লেন গুলা করতে বলা হয়, যখনই সেগুলা পারে না, তখনই আর স্টুডেন্টরা হয় কি আরো বেশি ঘাবড়ায় যায়, এবং ঘাবড়ায় দেখা যায় যে পরীক্ষার 12টা বাজায় দেয়। তখন আলটিমেটলি পরীক্ষাতে তো কি হবে সেটা তো জানারই কথা। দোষ কিন্তু তখনও স্যারদের ঘাড়েই, যে স্যাররা আমারে ফেল করাই দিছে, আমি এত ভালো পরীক্ষা দিছি। বাইরে যায় কিন্তু এই কথাটাই সবাই বলে, এত ভালো একটা পরীক্ষা দিয়ে আসলাম কিন্তু স্যাররা আমারে ফেল করাই দিল। সুতরাং এটা আমি কিন্তু আশা করি না আমাদের স্টুডেন্টরা ফেল করুক, সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো করুক, আমি এটা কামনা করি। এবং সবার কাছে আমার এই প্রত্যাশা, যেন তোমরা ভালো ডাক্তার হয়ে আমাদেরকে, তোমার বাবা মাকে, তোমার আত্মীয় স্বজনকে এবং আমাদের এই দেশটাকে তোমরা সার্ভ করতে পারো, চিকিৎসা দিতে পারো। এবং চিকিৎসকদের যে এটা কিছু কিছু ক্ষেত্রে আর কি, সব ক্ষেত্রে না, কিছু কিছু বদনাম হয়, সেই বদনাম গুলার থেকে তোমরা উতরাইতে পারো। ধন্যবাদ। স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি একদম শেষ পর্যায়ে আমাদের জন্য কিছু নীতি বাক্য বলে গিয়েছেন, যা আমাদের একজন ডাক্তার হিসেবে জীবন গড়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই সুন্দর সুন্দর কথাগুলো এত আকর্ষণীয় ভাবে প্রেজেন্টেশন স্যারের প্রশংসা করে শেষ করা যাবে না। আপনারা যদি এভাবে স্যারের আরো ক্লাস দেখতে চান, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। স্যার অবশ্যই চেষ্টা করবেন। স্যারের মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, আমাদের পড়ানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য অনেকটা সময় দিয়েছেন। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। এক্সিস মেডিকেল স্কুল এভাবে আপনাদের জন্য বারে বারে নতুন নতুন লাইভ সেশন উপহার দিয়ে যাবে। আর আশা করি স্যারের কাছ থেকে আমরা এরকম আরো সেশন পাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ ওয়ালাইকুম ভিউয়ার্স। আসসালাম। খোদা হাফেজ।